আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে ইউপি সংবাদ শিরোনাম। নুসরাত হত্যা মামলায় সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ 5 দিনের রিমান্ডে, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। নুসরাতের পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা, বললেন হত্যাকারীরা কেউই রেহাই পাবে না। প্যারোলে মুক্তির বিষয়ে পরিবারকে নিয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া, বিএনপির করণীয় কিছু নেই জানালেন মির্জা ফখরুল। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মেডিকেল টেস্টের ফি নেয়ার সর্বোচ্চ সীমা বেঁধে দিতে যাচ্ছে সরকার। এবং টেলিভিশনের সংকট কাটাতে বিজ্ঞাপনী সংস্থা, এজেন্সি সহ মিডিয়া মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে পুরনো ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীদের হালখাতা উৎসব নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পিবিআই ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাকসুদকে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত এ আদেশ দেয়। এদিকে নুসরাত হত্যা মামলায় ফেনীর সোনাগাজী থেকে মোহাম্মদ শামীম নামে সন্দেহভাজন আরও একজনকে আটক করা হয়েছে। এছাড়া নুসরাত হত্যার প্রতিবাদে সোনাগাজীতে আজও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ফেনী প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র নিয়ে নূরসেলিনা শিউলির ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাকসুদ আলমকে গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম মাকসুদ আলমকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের আবেদন জানালে বিচারক 5 দিনের আবেদন মঞ্জুর করেন। এটার সাথে আরও কারা যুক্ত আছে এই ব্যাপারগুলা একমাত্র এই যে সিরাজউদ্দৌলা এবং এই মকসুদে জানে, যার জন্য তার রিমান্ডটা ছিল অত্যাবশ্যক এবং আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে নুসরাতের এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও উত্তপ্ত সোনাগাজী। সকালে সোনাগাজী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ স্থানীয় কয়েক হাজার মানুষ। অবিলম্বে এই হত্যার মূল আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সে যে বা যারাই হোক তার দলের কোনো পরিচয় থাকবে না, সে একজন খুনি সন্ত্রাসী হিসাবে তার পরিচয়। আমরা সবার আসামির ফাঁসি চাই। যারা রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। গত 6 এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 5 দিন পর বুধবার রাতে মারা যায় নুসরাত। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মামলার অন্যতম আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। নূরসেলিনা শিউলি, এটিএন বাংলা। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা গ্রহণ করেছে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, আইন বহির্ভূতভাবে তিনি নুসরাতের জবানবন্দির ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেন। এ ব্যাপারে 30 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করতে যাওয়ার পর
ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনের কক্ষে আরেক দফা হয়রানির শিকার হন নুসরাত জাহান রাফি। নিয়ম না মেনে আপত্তিজনকভাবে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও তা ভিডিও করেন মোয়াজ্জেম হোসেন। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়ার আবেদন করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেন তিনি। স্পষ্ট বলা আছে যে ধর্ষণের শিকার অথবা এইরকম এই সেক্সুয়াল অ্যাসল্টে যদি কেউ পড়ে তাহলে আপনি তার নাম ঠিকানাই ব্যবহার করতে পারবেন না, তার ছবি কোথাও দিতে পারবেন না। এই ক্ষেত্রে এইরকম ডাইরেকশন হাইকোর্টের আছে, মহামান্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে। তারপরে একজন ওসি সাহেব যখন তার রুমে বসে সব কিছু লঙ্ঘন করে উনি যখন ভিডিও করেন এবং যেসব সেন্সিটিভ কথাগুলো উনি এখানে বলছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না। এইটা যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না হয় তাহলে ওসির রুমে যেতে বাংলাদেশের মানুষ ভয় পাবে। আরও সবচেয়ে কষ্টের যে বিষয়, এই মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো তার বেঁচে থাকা কঠিন হয়ে যেত এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে। শুনানি শেষে আবেদনটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। যেহেতু এখানে আমলযোগ্য এবং আমল অযোগ্যের কিছু ব্যাপার আছে এবং মামলাটি ঘটনার সত্যতার বিষয়ে ভিডিওটির পরীক্ষা নিরীক্ষারও ব্যাপার আছে, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত মনে করেছে যে এটা তদন্ত শেষে একটা আদেশ হলে সেটা ভালো হয়। সেই কারণে 30/4/2019 তারিখে তদন্তের জন্য দিন ধার্য করে ডিআইজি পিবিআইকে নির্দেশ দিয়েছেন। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদ করায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গত 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীরা কেউই রেহাই পাবে না বলে তার পরিবারকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের বাবা AK-M মুসা, মা শিরিনা আক্তার সহ 2 ভাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তিনি একথা বলেন। এ সময় নুসরাতের পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানান শেখ হাসিনা। সাক্ষাৎকালে NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীও তাদের সাথে উপস্থিত ছিলেন। প্যারোলে মুক্তির বিষয়ে বেগম খালেদা জিয়া ও তার পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলের করণীয় কিছু নেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন। বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। জাতীয়তাবাদী ওলামা দলের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নববর্ষের দিন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে দলীয় প্রধানের সাথে তেমন কোনো আলোচনা হয়নি। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়। মির্জা ফখরুল আরও জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদারে দলকে সংগঠিত করার বার্তা দিয়েছেন খালেদা জিয়া। জনগণের মধ্যে আপনার একটা আলোড়ন সৃষ্টি করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আপনার এই সোচ্চার হতে হবে, সেটাকেই আমরা আন্দোলন মনে করি। তার জন্য আমরা কাজ করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। বাংলাদেশ কোন পথে? নৈরাজ্যের পথে। বাংলাদেশ কোন পথে? আজকে দেশে গণতন্ত্র নাই, কথা বলার অধিকার নাই। নৃশংস ঘটনা ঘটে গেল নুসরাত জাহান এর মৃত্যুর অপমৃত্যুর মাধ্যমে। কারা এটা করেছে? আওয়ামী লীগ। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য নানাভাবে কথা বলা হচ্ছে যে ইসলাম এই শিক্ষাই এটা ত্রুটিপূর্ণ, বাতিল করে দেওয়া হোক, বা মাদ্রাসা শিক্ষার উপরে কটাক্ষ করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মেডিকেল টেস্টের ফি নেওয়ার সর্বোচ্চ সীমা বেঁধে দিতে যাচ্ছে সরকার। চলতি বছর পাশ হতে যাওয়া স্বাস্থ্যসেবা আইনে বিষয়টি যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল।
ডাক্তার দেখাতে গেলে এখন বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করতে হয়। সরকারি হাসপাতালে অনেক টেস্টের যন্ত্রপাতি নষ্ট থাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এক্ষেত্রে ইচ্ছামতো ফি নির্ধারণের অভিযোগ দীর্ঘদিনের। একই টেস্টে বিভিন্ন অঙ্কের ফি নিচ্ছে হাসপাতাল ও ক্লিনিকগুলো। অবশেষে তা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে সরকার। সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের দেশের বেসরকারি হাসপাতালগুলো প্রত্যেকটা হাসপাতালের যে ফ্যাসিলিটিগুলা, চার্জেসগুলা, তারপরে আমাদের ক্লিনিক্সের যেগুলো আছে চার্জেস, ফ্যাসিলিটিগুলো দেখা হবে। যেখানে দেখা যায় যদি কোনো সমস্যা আছে, যদি স্বল্পতা দেখা যায়, ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে কোনো যেগুলো ক্লিনিকেরই আর বেশি দোষ আসে সেগুলো আমরা বন্ধ করে দেব। চিকিৎসা সেবা বেসরকারি নির্ভর হওয়ায় খরচ বেড়েছে বলে স্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। খরচ কমাতে সরকারি হাসপাতাল ও সেবা বাড়ানোর আশ্বাস দেন তিনি। জানান, চলতি বছরে পাশ হবে স্বাস্থ্যসেবা আইন। আমাদের দেশে প্রায় 60% স্বাস্থ্যসেবা দিয়ে থাকে হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের তো আপনারা নিজেরাই বলছেন যে তাদের চার্জেস বেশি, কাজেই আউট অফ পকেট এক্সপেন্স ওখান থেকে বেড়ে যাচ্ছে। প্লাস আমাদের দেশে প্রায় 5 লক্ষ লোক বাইরে চিকিৎসা নিতে যায়, তারাও তো নিজের খরচে যায়। 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত দেশে প্রথমবারের মতো স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহ নানা ধরনের সেবা পাবেন রোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সবাই মিলে সরকার উৎপাদন ও সেবা খাতে কর্মসংস্থান বাড়াতে কর অবকাশ সুবিধা সহ জাতীয় রাজস্ব বোর্ডের নীতি সহায়তা চায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা 3 প্রতিষ্ঠান। রাজস্ব ভবনের প্রাক বাজেট আলোচনায় বিডা, বেসা এবং ব্যবসা জানিয়েছে, ব্যবসায় প্রযুক্তির ব্যবহার বাড়ায় কাঙ্ক্ষিত মাত্রায় কাজের সুযোগ তৈরি হচ্ছে না। এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, নতুন ভ্যাট আইন কার্যকরের পর অটোমেশনে যাবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। শ্রমগণ ব্যবসায়ে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আধুনিক সব যন্ত্রাংশ। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকের পরিবর্তে রোবট ব্যবহারে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। এতে সময় ও ব্যয় কমছে, তবে শিল্পে প্রযুক্তির ব্যবহারে কমছে কর্মসংস্থানের সুযোগ। দেশে রপ্তানি আয়ের বৃহৎ খাত তৈরি পোশাক শিল্পে রপ্তানি আয় বাড়লেও সে হারে বাড়েনি কাজের সুযোগ। এমন বাস্তবতায় বিদেশি বিনিয়োগ আনার প্রতিষ্ঠানগুলো বলছে, দক্ষতা বাড়াতে উদ্যোক্তাদের কর ছাড় দিতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপ করছে না গার্মেন্টসে, বহু $বিলিয়ন টেকনিশিয়ানদের বেতন আকারে বিভিন্নভাবে চলে যায়। 1.4 to 1.9 আমরা এমপ্লয়মেন্ট দিতে পারছি, দিচ্ছি, বাকিরা আনএমপ্লয়েড থাকছে। একটা কম্পালশন হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। এনবিআর এর পলিসির মধ্যেও কিন্তু এই জিনিসটা রিফ্লেকশন থাকা দরকার। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, শিল্প রক্ষায় সরকার প্রণোদনা দিলেও অনেক প্রতিষ্ঠানে প্রতিযোগিতা বাড়ছে না। কর্পোরেট খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ হয় জানিয়ে তিনি বলেন, বাজেটের পরেই সব ক্ষেত্রে ভ্যাট সংগ্রহে ইলেকট্রনিক্স লেনদেন যন্ত্র, ইসিআর মেশিন ব্যবহার করা হবে। ভ্যাট নেটের বাইরেও বহু লোক আছে, তো সেই জন্য আপনারা জানেন যে আমরা অটোমেশনের দিকে একটু বেশি জোর দিয়েছি। বিশেষ করে ভ্যাট তো আমরা চালু করার সাথে সাথেই অটোমেশনে যেতে চাই। এর আগে রাজধানীর বনানীতে কানাডিয়ান ইউনিভার্সিটিতে ভ্যাট ও ট্যাক্স নিয়ে এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আয় বাড়ানো ছাড়া জাতীয় প্রবৃদ্ধি টেকসই হবে না। তিনি বলেন, বর্তমানে 40 লাখ ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর ইটিএন দাঁড়িয়ে রয়েছেন, যাদের অনেকেই নির্ধারিত হারে কর পরিশোধ করেন না। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টেলিভিশন মিডিয়ার সংকট কাটাতে বিজ্ঞাপনী সংস্থা, এজেন্সি সহ মিডিয়া মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার অঙ্গ প্রতিষ্ঠান এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেড নামে একটি স্বতন্ত্র বিজ্ঞাপনী সংস্থার উদ্বোধন করে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিজ্ঞাপন নির্মাণ, বিজ্ঞাপন সরবরাহ এবং বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হলো এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই অর্গানাইজেশনের উদ্বোধন ঘোষণা করলাম।
বিজ্ঞাপন দাতাদের নিয়মের মধ্যে আনতে টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের রেট ঠিক রেখে মার্কেট ডেভেলপ করারও তাগিদ দেন তিনি। মার্কেট ডেভেলপ করতে হবে যেভাবেই হোক। আমরা যেন টিভি মালিকরা বা টিভি ব্যবসা যারা করি বা যারা এজেন্সি করি, টিভি এই মিডিয়া এজেন্ট যারা, এদের যে লক্ষ্য রাখতে হবে যে আমরা একটা জিনিস বেচবো না তবু লোতে যাব না। এই যদি আমরা একজোট হয়ে যদি কাজ করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের আর এই পরিস্থিতি থাকবে না। চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে এগোতে পারলে নতুন বিজ্ঞাপনী সংস্থাটি সফলতা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবং আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে চেয়ারম্যান যেভাবে আমাদেরকে চেয়েছে আমরা সেভাবেই আমরা সেই কার্যক্রমগুলো করব। আমরা মিডিয়া বাইং থেকে শুরু করে মার্কেটিং, সেলস সব বিভাগ থেকে আমরা কার্যক্রম করব। যে উদ্দেশ্য নিয়ে আজকে এই এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেড জন্ম নিচ্ছে, সেই উদ্দেশ্যের জন্য তারা সফলতা পায়। আর তাদের সফলতা কিন্তু তাদের সফলতা না, তাদের সফলতা হবে আমাদের সফলতা, এটিএন বাংলার সফলতা। অনুষ্ঠানে এটিএন বাংলার শীর্ষ কর্মকর্তারা সহ বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্রের শেষ দিন ও পহেলা বৈশাখে হালখাতা উৎসব উদযাপন করেন অনেক ব্যবসায়ী। তবে পুরনো লোকনাথ পঞ্জিকা মতে আজ পহেলা বৈশাখ হওয়ায় এদিনে পুরনো ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এই উৎসব করছেন সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। তথ্য প্রযুক্তির এই যুগে হালখাতা উদযাপনের পরিসর এখন কিছুটা কমেছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। পয়লা বৈশাখের এমন উদযাপন নতুন কিছু নয়। মঙ্গল শোভাযাত্রা, ছায়ানট কিংবা নানা সাংস্কৃতিক আয়োজন সবকিছুই যেন মিশে আছে বাঙালির প্রাণে। যদিও একটা সময় ছিল যখন বর্ষবরণ মানেই ছিল হালখাতা উৎসবের দিন, বড় আয়োজন করে পালিত হতো হালখাতা উৎসব। তবে সময়ের সাথে সাথে এই উৎসব উদযাপনের ধরন বদলেছে এর ঢংও। এই উৎসবের শুরুটা হয় গণেশ পূজার মধ্যে দিয়ে, এরপরই খোলা হয় নতুন বছরের নতুন খাতা। নিমন্ত্রিত অতিথিরাও আসেন বকেয়া পরিশোধ করতে। ওনাকে সাক্ষী রেখে আমরা ওনাকে কেন্দ্র করে পুজোটা শুরু করে আমরা আজকের হালখাতাটা মূলত শুরু করে থাকি। কাস্টমারদের দাওয়াত দিতে হয়, যারা ইনভাইট করি, এরা আসে। সবকিছুই আপনার কম্পিউটারের মাধ্যমে আমরা কাস্টমারদের SMS এর মাধ্যমে ইনভাইট প্রদান করি। ঠিক আছে, আগে তো চিঠির মাধ্যমে করা হতো। তবে নতুন হিসেব খোলার পুরনো সেই রেওয়াজ এখন আর আগের মতো নেই। এই হালখাতাটা আসলে মনের দিক দিয়ে আগের মতোই আছে। যখন আমরা নাকি ফ্রেন্ডলিভাবে করি এবং মনের থেকে করি তখন খুব ভালো লাগে, কিন্তু আগের মতো হালখাতা এখন নাই। এই কারণেই এখন দুইটা পার্ট হয়ে গেছে, একটা নববর্ষ আর একটা হলো হালখাতা। নববর্ষ যেভাবে সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে তাতে অসন্তুষ্টি নেই তাদের মাঝে, বরং তারাও অংশ নেন বাঙালির বর্ষবরণে। পাশাপাশি রীতি অনুযায়ী তারা হালখাতা উদযাপনও করে যেতে চান পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র শবে বরাতের দিন নির্ধারণের বিষয়টি আদালতে না এনে আবেদনকারীকে ইসলামিক ফাউন্ডেশনের কাছে লিখিত বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালকে ওই বক্তব্য গ্রহণ করতে বলেছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালত বলেন, ধর্মীয় সংবেদনশীল এমন বিষয়ে আদালতে না আনাই ভালো। জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেবে কবে শবে বরাত। শাবান মাস গণনা ও পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এবং একটি ইসলামিক সংগঠনের মধ্যে মতবিরোধ শুরু হলে 11 সদস্যের উপকমিটি গঠন করে সরকার। আগামী 17 এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা কমিটির। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং BOA-র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে তারা আন্তর্জাতিক প্রশিক্ষণ ও বিদেশে দল পাঠানো সহ ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আগামী বাজেটে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনের পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন BOA কর্মকর্তারা।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। বিকেল 5:30টার দিকে ওবায়দুল কাদেরকে দেখতে যান তিনি। এ সময় প্রায় আধা ঘণ্টা বিভিন্ন বিষয়ে তারা আলাপ করেন। গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বিদেশি সাংবাদিকরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ দাবি করেন। এবছর পহেলা বৈশাখের আয়োজন দেখতে বিশ্বের 26টি দেশের 47 জন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানায় সরকার। বাংলাদেশে 6 দিন অবস্থান করবেন তারা। ঘুরে দেখবেন দেশের বিভিন্ন দর্শনীয় স্থান। বাংলাদেশের ইতিবাচক বিষয় প্রচার করতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান এ দুটি সমস্যার সমাধান করতে পারবে না। প্রচলিত আইনও ততদিন পর্যন্ত কার্যকর হবে না যতদিন পর্যন্ত সামাজিক সচেতনতা ফিরে না আসে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে 14 দল আয়োজিত মাদক ও সড়কে নৈরাজ্যের বিরুদ্ধে গণসচেতনতার শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন নাসিম। সমস্যা যেগুলো আমরা চিহ্নিত করে বাস্তবায়ন করতে পারি। আমি বিশ্বাস করি আমাদের সমাজ পরিবার নেতারা, মালিক সমিতির নেতারা, আমরা সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে কাজ করি, তাহলে অবশ্যই আমরা একদিন বাংলাদেশে ইনশাল্লাহ নিরাপদ সরল নিশ্চিত করতে পারবো। যে মাদক আমাদের কোন সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সে মাদক মুক্ত সমাজ কেন করতে পারবো? যে দেশে বাংলাদেশে সেই দেশের জঙ্গি মুক্ত সমাজ করতে পারি, সেই দেশে অবশ্যই মাদক মুক্ত সমাজ আমরা করতে পারবো। ঢাকা রাজশাহী নন-স্টপ বনলতা এক্সপ্রেস এ মাসের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঢাকা পঞ্চগড় রুটে আরও একটি নতুন ট্রেন ঈদ উল ফিতরের আগেই চালু হবে বলেও জানান মন্ত্রী। বিকেলে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশি। আগামী 18 এপ্রিল থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের ট্যুর অপারেটরদের প্রধান পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মেলায় পর্যটকদের জন্য ভ্রমণ প্যাকেজ ও বিমানের টিকেটে ছাড় সহ বিভিন্ন ধরনের সুবিধা থাকবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক সংবাদ। বেসামরিক সরকারের দাবিতে খার্তুমে সেনা সদর ঘিরে রেখেছে সুদানের বিক্ষোভকারীরা। বেসামরিক সরকার প্রধানের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা বলছে আন্দোলনকারীরা। সেনাবাহিনী জানিয়েছে, বিরোধী দলকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার হাতেই ক্ষমতা তুলে দেওয়া হবে। ক্ষমতাচ্যুত বশির সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে রোববার। গত ডিসেম্বরে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোষণার পর থেকে সুদানে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। গত সপ্তাহে সামরিক বাহিনীর হস্তক্ষেপে 30 বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। তবে সেনাবাহিনী দৃশ্যত প্রেসিডেন্টের পক্ষে থাকায় দাবি আদায় না হওয়া পর্যন্ত সেনা সদরের সামনে অবস্থানের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। মোদী সরকারের সমালোচনায় আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে কারণ দর্শানো নোটিশ পেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ফরাসি যুদ্ধবিমান রাফাল ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদালতের পক্ষ থেকে পুরনো নথিপত্র পুনরায় দেখার নির্দেশকে মোদী সরকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে দাবি করে আসছিলেন রাহুল। এ নিয়ে এক বিজেপি নেত্রী রোববার তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে সুপ্রিম কোর্ট কারণ দর্শানোর নোটিশ দেয়। এদিকে নরেন্দ্র মোদীকে হঠাতে
দিল্লিতে 7 ও হরিয়ানায় 10টি সহ মোট 18 আসনে রাহুল গান্ধীর দলের সঙ্গে জোট করার প্রস্তাব দিয়েছে আম আদমি পার্টি। বেসরকারি চ্যানেল মাই টিভির 10ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। রাজধানীর রামপুরায় মাই টিভি কার্যালয়ের প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানান এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ, উপদেষ্টা বিক্রয় ও বিপণন নুরুল ইসলাম এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিক্রয় ও বিপণন শফিকুল ইসলাম। 2010 সালের 15 এপ্রিল সৃষ্টিতে বিশ্বাস স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মাই টিভি। যেখানে সবাই পছন্দের তালিকায় মাইক্রোদের আশা করি ভবিষ্যতেও আপনাদের এই সমর্থন এবং দিনাজপুরে কর্মরত আনসার সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে ব্যক্তিগত তহবিল থেকে আনসার সদস্যদের মধ্যে 52টি সাইকেল প্রদান করেন তিনি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদ সরকার এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী আলোচনা সভা ও সেমিনার স্পিক্স আউট 3.0 এই শিরোনামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে দেশের কর্পোরেট ওয়ার্ল্ডের স্বনামধন্য ব্যক্তিরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় অংশ নেন চার্লডাল.কম-এর প্রতিষ্ঠাতা ও সিইও জিয়া আশরাফ, মার্কস অ্যান্ড স্পেন্সারের মানব সম্পদ ব্যবস্থাপক পর্ণি মজুমদার সহ আরও অনেকে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। 2019 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। তবে দলে খুব বেশি পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি আরও জানান, দলের অনুশীলন ক্যাম্পে শুরু থেকেই যোগ দেওয়ার জন্য আইপিএল ছেড়ে দেশে ফিরতে বলা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। 2019 ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দেরি নেই। একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। এবারের বিশ্বকাপের জন্য কেমন হবে বাংলাদেশ দল তা দেখার অপেক্ষায় আছেন টাইগার ভক্তরা। বিসিবির সভাপতি অবশ্য জানিয়েছেন পরীক্ষিত দলই যাচ্ছে এবারের বিশ্বকাপে। যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম ওদের ফর্ম ভালো মনে হচ্ছে না বা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছে না, এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কে আমরা ধরেছিলাম তারা হয়তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে, কিন্তু এখনও তারা পুরোপুরি সুস্থ না। এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে, তাকে সে যদি ভালো পারফর্ম করে তার ঢোকার একটা সুযোগ আছে, উই উইল বি এবল টু রিপ্লেস। বা এখানে এখন হয়তো তেমন কোনো পারফর্ম করতে পারছে না, বাট খুব ভালো খেলছে এইখানে অথবা আমাদের ট্রাই নেশনে, তাহলে ওদেরকে ওখানে যদি আমরা নতুন কাউকে সুযোগ দিয়ে দেখতে পারি, সো উই হ্যাভ অ্যান অপরচুনিটি। আইপিএলের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্পের শেষ দিকে দলের সাথে যোগ দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু তা আর হচ্ছে না। আইপিএল ছেড়ে দলের সাথে যোগ দিতে বলা হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে, এখনই চিঠিটা দিয়ে দিতে যে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, ওকে এসে জয়েন করার জন্য। আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে এবং আমাদের সাথে এর ছাড়া আর কোনো আলাপ আমি জানি না, যে ক্যাম্প শুরু হলে ও আসবে না বা কি করবে এটা নিয়ে, যেহেতু আমার সাথে কেউ কখনো আলাপ করেনি। আমার যেটা মনে হয়েছে যে ক্যাম্প শুরু হচ্ছে, তাকে একটা চিঠি দিয়ে জানানো দরকার কত তারিখ থেকে শুরু হচ্ছে, সো দ্যাট সম্ভাব্য বাংলাদেশ দলের জন্য মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ ও মুস্তাফিজ অটোমেটিক চয়েস। ব্যাটসম্যানদের তালিকায় লিটন, মিথুন, সৌম্য, সাব্বির ও মোসাদ্দেক এগিয়ে আছেন। তবে পেসার নির্বাচনে কিছুটা দ্বিধায় পড়তে পারেন নির্বাচকরা। কিন্তু চূড়ান্ত তালিকায় কারা থাকছেন তা জানতে আর বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না টাইগার ভক্তদের। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। ঋষভ পান্ট ও আম্বাতি রায়ডুকে বাদ দিয়ে 15 সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত। বিকেলে বিসিসিআই এর ঘোষিত দলে চমক বলতে দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করের ফেরা।
বিকল্প উইকেটকিপার হিসেবেই মূলত জায়গা পেয়েছেন কার্তিক, আর বিকল্প ওপেনার হিসেবে থাকবেন লোকেশ রাহুল। আর স্পিন আক্রমণে ইউজবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদবের সাথে তৃতীয় পছন্দ হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। আগামী 5 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মধুর সমাপ্তি হতে যাচ্ছে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের 1 বছরের নিষেধাজ্ঞার। আসন্ন বিশ্বকাপ দিয়েই আবার মাঠে নামতে যাচ্ছেন এই দুই অজি। সকালে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সিএ। তবে তাদের দলে টানতে গিয়ে গেল 1 বছরের ধারাবাহিক পারফর্মার পিটার হ্যান্ডসামকে বাদ দিতে হয়েছে। দলে জায়গা পাননি জশ হ্যাজেলউডও। স্মিথ ফিরলেও অধিনায়ক থাকছেন অ্যারন ফিঞ্চই। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। নুসরাত হত্যা মামলায় সোনাগাজীর পৌর কাউন্সিলর মাকসুদ 5 দিনের রিমান্ডে, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। নুসরাতের পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা, বললেন হত্যাকারীরা কেউই রেহাই পাবে না। প্যারোলে মুক্তির বিষয়ে পরিবারকে নিয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া। বিএনপির করণীয় কিছুই নেই, জানালেন মির্জা ফখরুল। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মেডিকেল টেস্টের ফি নেয়ার সর্বোচ্চ সীমা বেঁধে দিতে যাচ্ছে সরকার। এবং টেলিভিশনের সংকট কাটাতে বিজ্ঞাপনী সংস্থা, এজেন্সি সহ মিডিয়া মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।